Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they're determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. তোমরা মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছো। আমরা সেই মুক্তি আন্দোলনের বা মুক্তিযুদ্ধের যে সূতিকাগার বলবো আমরা, সেই সূতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টি। এখান থেকেই অনেক আন্দোলনের সূচনা হয়েছে। আমরা এখান থেকে মিটিং মিছিল লড়াই করেছি, প্রশিক্ষণ নিয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কলা ভবনটা ছিল সেই আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু। এই যে এখানে সামনে দেখতে পাচ্ছ আমাদের সামনে যে গাড়ির বারান্দাটা, এখানেই 1971 সনের 10রা মার্চে এখানে জাতীয় পতাকা, আমাদের যে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়েছিল। এটা সম্পর্কে হয়তো তোমরা শুনেছ। এই পতাকার ডিজাইনটা করা হয়েছিল জহুরুল হল। জহুরুল হল ছিল আমাদের একটা ঘাঁটি। যতগুলো হল ছিল সেখানে আমাদের ছাত্র আন্দোলনের সাথে মিটিং সভা, 11 দফা আন্দোলনের যারা নেতারা ছিলেন তারা ওখানে বসতেন, আমরা কর্মীরা একত্র হতাম। সেখানে এই ডিজাইনটা তৈরি হয়েছিল এবং এই ডিজাইনটা নিয়ে আসম আব্দুর রাবের নেতৃত্বে আরও আমাদের 11 দফা আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এসে এখানে ওঠেন এবং তারা উঠে এই পতাকা উত্তোলিত করেন। এখানে তিল ধারণের জায়গা ছিল না। আর্টস ফ্যাকাল্টির পুরো সামনে এই জায়গাগুলো ভরে গিয়েছিল। তার মধ্যে আমিও ছিলাম। আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছিলাম এবং আমরা সবাই মিলে আমরা উদ্বেলিত হয়ে উঠলাম। স্বাধীন বাংলাদেশ, তখন আমাদের মধ্যে এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা আমাদের সামনে চলে আসলো যে এই দেশ স্বাধীন হবে, এই দেশের একটা পতাকা হবে। এটা আমাদের ভাবতে পারো যেটাকে আমাদের কিভাবে আন্দোলিত করেছে, উদ্বেলিত করেছে। ধরে নিলাম যে আমাদের একটা স্বাধীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এইভাবে এই স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্দোলনের আর একটা পর্বে আমরা কিন্তু চলে গেলাম। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এইটা তো দেখছো বটতলা, এটা এখানে আমাদের সমস্ত সভা সমিতি আমরা করেছি। 69-এর আন্দোলন, আইন বিরোধী যত লড়াই সংগ্রাম, আমরা এই বটতলায় আমরা সমাবেশ অনুষ্ঠিত করেছি। আমাদের এখানে সেই সময়কার নেতা তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, সাইফুদ্দিন মানিক, শামসুদ্দোহা, মুজাহিদুল ইসলাম সিদ্দিক তারা এখানে এসে আলোচনা করতেন, বক্তৃতা করতেন এবং আমরা ছাত্ররা সেই সমাবেশগুলো থেকে মিছিল নিয়ে আমরা বেরিয়ে পড়তাম ঢাকা শহরে। আইবের বিরুদ্ধে স্লোগান দিয়ে, আমরা গগন বিদারী স্লোগান দিয়ে আমরা মানুষকে আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানাতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় বলা যায়, আমতলা, বটতলা এবং প্রতিটি ফ্যাকাল্টির প্রতিটি জায়গায় হচ্ছে আমাদের দেশের আন্দোলনের ইতিহাস বহন করে। আমরা এখন আছি অপরাজয় বাংলাদেশের ভাস্কর্যের সামনে। এটা আমাদের দেশের ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব গাথা, তাদের যে লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে এটা একটা প্রতীকী। আমার দেশের তরুণরা, এই লড়াকু সৈনিক যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে, তাদের অবদানের কথা মনে করে তারা এখন উদ্দীপিত হয়, তারা লড়াই সংগ্রাম করে তোলে, তারা এখানে সমবেত হয়, তারা শপথ গ্রহণ করে যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ যারা শহীদ হয়েছিল তাদের যে স্বপ্ন একটা শোষণমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা এখানে সভা সমাবেশ করে শপথ নেয় এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। সালাম সালাম হাজার সালাম। বটতলার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, এখানে আমরা অনেক সমাবেশ করেছি। 11 দফার আন্দোলন যখন আমাদের দেশের একটা পূর্ণাঙ্গ দেশের শ্রমিক, কৃষক, মেহনতি জনতার দাবি সম্বলিত 11 দফা তৈরি হলো, মোট কথা সমস্ত মানুষকে, 69-এর আন্দোলন আমাদের সমস্ত মানুষকে জাগিয়ে তুলেছিল এবং আমরা সে বলা চলে যে এক সময় এক পর্যায়ে ছাত্ররাই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। আপনি যখন বিভিন্ন আন্দোলনে যেতেন তখন কি আপনার বাসা থেকে কোনো বাধা দিত নাকি? না, আমি তেমন কোনো, আমার মনে পড়ে না যে আমার বাড়ি থেকে বাধা পেয়েছিলাম, আমার মনে পড়ে না। কারণ তখন তো আসলে ওই গণতান্ত্রিক আন্দোলনে এই দেশের প্রত্যেকটা মানুষই শরিক ছিল। আমরা সেই সময় খুব কম লোকই আমরা পারিবারিক বাধার মুখোমুখি হতে হয়েছি, কেননা তখন তো মানুষের একটা সম্পৃক্ততা ছিল এই আন্দোলনের সাথে। তারা বুঝতো যে এই আন্দোলন ছাড়া আমরা জাতি হিসাবে আমরা একটা মর্যাদা নিয়ে এখানে আমরা বাস করতে পারবো।
144 ধারা যে ভঙ্গ করার আপনারা সিদ্ধান্ত নিলেন, ওই সিদ্ধান্তটি কি এই জায়গাতেই হয়েছিল নাকি না, এটা আমরা সিদ্ধান্ত আগেই আমরা নিয়ে এসেছিলাম। এটা মধুর ক্যান্টিনে মিটিং করে একটা সিদ্ধান্ত ছিল আগের দিন যে আমরা 144 ব্রেক করব, দরকার হলে আমরা সবাই কারাবরণ করব, কিন্তু 144 আমাদের ব্রেক করতে হবে। আমরা 144 যখন ব্রেক করলাম, আমরা 5-6 জন করে একত্র হয়ে হাতে হাত ধরে আমরা আমাদের অনেকেই তখন কারাবরণ করেছে। এবং এক পর্যায়ে যখন ওরা আমাদের প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেল, আমাদের উপর টিয়ার গ্যাসিং করলো, তখন আমাদের ছাত্ররা একটা দল আমরা চলে গেলাম ওইদিকে মসজিদের দিকে। সেখানে যে সেখানেও আমরা বিক্ষোভ করলাম, আমরা গাড়ি থামালাম। তখন পুলিশের একটা বড় অংশ আমাদের ওখানে চলে যাওয়ার পরে এখানে আমাদের ছাত্ররা একটা জঙ্গি মিছিল দিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করে। আর আরেকটা ঘটনা আমি না বলে পারছি না, রোকেয়া হল, তখন শামসুন্নাহার হল ছিল না, এই রোকেয়া হলটা ছিল। যখন পুলিশরা আমাদের উপর আক্রমণ করছিল, বেশ কিছু পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, তখন এই বাউন্ডারিটা ছিল না। তো এখানে ওই আমাদের রোকেয়া হলের যারা ছাত্রীরা, আমাদের বোনরা, তারা ওই দোতলার থেকে গরম পানি ঢেলে দিচ্ছিল পুলিশের উপরে। এবং তোমরা হয়তো জানো যে 7ই মার্চ এখান থেকে খুব বেশি দূরে নয়, 1/4 কিলোমিটারও হবে না, ঠিক পাশেই রেসকোর্স। সেখানে বঙ্গবন্ধু 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর এক পর্যায়ে তিনি বলেছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করবে। এবং সেটা ছিল আমাদের কাছে একটা গ্রিন সিগন্যাল যে আমাদেরকে সশস্ত্র লড়াই করতে হবে এর বিরুদ্ধে। হ্যাঁ, আমি সেই সভাতে উপস্থিত ছিলাম এবং আমরা সেখানে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণদের দ্বারা পরিচালিত যে সামরিক প্রশিক্ষণ হয়েছিল, সেই সামগ্রিক প্রশিক্ষণগুলো তার একটা জায়গা ছিল এই বটতলা, এখানেও আমাদের সামরিক প্রশিক্ষণ হয়েছিল। আমাদের ইকবাল হলের মাঠে আমাদের সেখানেও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আর একটা জায়গা, বড় জায়গা ছিল হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ, যেটা তোমরা হয়তো দেখেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ। যাই হোক, এই বিষয়ে তোমাদের সাথে আমরা আরো আলাপ করব। আমরা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে যে এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের ধর্মরে বিকল, এই শিকল পরে শিকল তোদের ধর্মরে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা এখন এসেছি যেখানে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম। বঙ্গবন্ধু যখন 7ই মার্চে আহ্বান জানালেন মানুষকে তৈরি হওয়ার জন্য, প্রস্তুত থাকার জন্য, আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাইকে নিজেদেরকে প্রশিক্ষিত করব, যুদ্ধের জন্য তৈরি করব। এবং তখন আমরা এই মাঠে, খেলার মাঠে, এই সমস্ত জায়গা জুড়ে আমরা ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন ব্রিগেডে সংগঠিত করে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিলাম এবং প্রশিক্ষণ গ্রহণ করলাম। তবে আমাদের এখানে মূল প্রশিক্ষণের দিয়েছিলেন হচ্ছে ডক্টর আবুল কাশেম। তিনি বাংলাদেশের একজন প্রতিনিধিদশা চিকিৎসক, কার্ডিওলজিস্ট। কেন্দ্রীয় কমিটি তাকে দায়িত্ব দেন এই প্রশিক্ষণটা পরিচালনা করার জন্য। এখানে আনুমানিক কতজন ট্রেনিং নিচ্ছিল? এটা প্রায় 7 হবে। 7 আমাদের ছেলে মেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছেলে মেয়ে যারা এখানে পড়াশোনা করে তাদেরই, এবং বাইরেরও কিছু ছিল যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে। সেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধের সামগ্রিক প্রস্তুতি। আমরা ডামি রাইফেল সংগ্রহ করি। এই ডামি রাইফেলগুলো সংগ্রহ করা হয়েছিল আরমানিটোলা স্কুল থেকে। আমরা সম্ভবত 50টার মতো ডামি রাইফেল সেখানে সংগ্রহ করেছিলাম এবং সেই রাইফেলগুলো দিয়েই আমাদের বিভিন্ন প্ল্যাটুনকে, যেটার নামকরণ করা হয়েছিল, প্ল্যাটুনগুলো আমাদের দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সংগ্রামী নেতারা যে জীবন উৎসর্গ করেছিলেন তাদের নামে সেই প্ল্যাটুনের নাম করা হয়েছিল। যখন আমরা বন্দুকগুলো কাঁধে নিলাম, দামি রাইফেল, সেটা দামি রাইফেল ঠিকই ছিল, কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা একটা তাজা বন্দুক আমরা হাতে নিয়েছি, আমরা যুদ্ধ করব পাকিস্তানের বিরুদ্ধে। যখন আমাদের এই ট্রেনিং শেষে
আমরা একবার রোড মার্চ করলাম, এখান থেকে রোড মার্চটা বেরিয়ে গেল, আমরা সামনের দিকে প্রেস ক্লাব হয়ে গুলিস্তানের দিকে গেলাম। এই রোড মার্চের ছবি যখন টেলিভিশনে আসলো, পত্রিকা আসলো, দেশি বিদেশি পত্রিকা আসলো, তখন এটা মানুষকে জাগিয়ে তুললো যে আমাদের সামনে যুদ্ধ, এই যুদ্ধের জন্য আজকে প্রস্তুতি নিতে হবে। কারা আপনাকে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল? আমাদের যোদ্ধারা যারা গ্রামে গঞ্জে যুদ্ধ করছে তারা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের নেতারা যারা শারীরিকভাবে খুব শক্তিশালী ছিলেন না, কিন্তু তারা আমাদের সাথে এক্সাম্পল, যেমন আমার কথা মনে, সেলিম ভাইয়ের কথা মনে পড়ে। সেলিম ভাই কে আপনারা দেখেছেন হয়তো, উনি ডাকসুর ভিপি ছিলেন। আমাদের সামনে যখন উনি রাইফেল নিয়ে দাঁড়াতেন তো আমরা বুঝতাম যে ওনার খুব কষ্ট হচ্ছে। 7.5 কেজি ওজনের রাইফেল তোলা এটা কঠিন কাজ, কিন্তু দেখতাম বুকে লাগাচ্ছেন, ফায়ারিং করছেন। এগুলো দেখে আমরা উদ্দীপিত হয়েছি যে তাদের বয়সের লোক, তাদের মতো হালকা পাতলা গড়নের লোক যদি এটা করতে পারে, আমরা কেন পারবো না? তাদের যে কষ্ট, সহিষ্ণুতা, তাদের যে আন্তরিকতা, সেগুলো আমাদেরকে প্রতি সময় আমাদেরকে উৎসাহিত করছে, অনুপ্রেরণা জুগিয়েছে। তোমরা হয়তো জানো যে অসহযোগ আন্দোলন, যেটা খুবই একটা কার্যকরী আন্দোলন হিসাবে এখানে আমরা হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন। মানুষ সেই অসহযোগ আন্দোলন অংশগ্রহণের মধ্যে দিয়ে আন্দোলনকে আরো বেগবান করে, এবং এক পর্যায়ে আসে 23শে মার্চ, সেই জাতীয় দিবস ছিল পাকিস্তানের। আমরা সর্বত্র প্রতিটি বাড়িতে, এমন কোনো বাসা ছিল না, সরকার অফিস ছিল না যেখানে আমরা স্বাধীন বাংলার পতাকা তুলে দিই। যে পতাকাটা উত্তোলিত হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই পতাকাটা প্রত্যেক বাড়ির উপরে এটা স্থান পায় এবং আমরা এটা উত্তোলন করি। যখন আমরা এগুলো করছিলাম, ঠিক এই সময় পাকিস্তান সরকার তারা ভেতরে ষড়যন্ত্র করতে শুরু করে এবং তারা পাকিস্তান থেকে রসদ, সেনাবাহিনী জাহাজে করে নিয়ে আসতে শুরু করে। আমরা এরকম খবর পাই, কিন্তু একেবারে এইভাবে তার প্রস্তুতি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা অনেকে কল্পনার মধ্যে ছিল না। 25শে মার্চ বিকাল থেকে আমরা একটা খবর পাই যে তারা যে কোনো সময় ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসতে পারে, আমাদের উপর আক্রমণ চালাতে পারে। এই খবরটা পাওয়ার পরে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে কিছু ব্যারিকেড তৈরি করে আমরা এলাকা ছড়িয়ে পড়ি। আমার বাসা ছিল এইটি আমার বাসা চামেলিবাগ, এখানে আমরা থাকতাম। তখন এই বাসাটা ছিল না, তখন আমাদের দোতলা বাসা ছিল, সেখানে আমরা থাকতাম। এবং আমরা চলে আসার পরে আমরা কয়েকটা জায়গায় ব্যারিকেড করার চেষ্টা করি। শান্তিনগরে একটা আমরা ব্যারিকেড তৈরি করেছিলাম। রাজারবাগ পুলিশ স্টেশনের মেইন গেট, সেই যেখানে পুলিশ হসপিটালটা, ওখানে একটা ব্যারিকেড ক্রিয়েট করা হয়েছিল। আরেকটা ছিল এইখানে এই যে মোমেনবাগের সামনে, এই মধ্যবর্তী জায়গা, রাজারবাগ পুলিশ স্টেশন এবং মোমেনবাগের মধ্যবর্তী জায়গা, সেখানে কিছু ব্যারিকেড করা হয়েছিল, তারা ঢুকতে না পারে। কিন্তু বাস্তবতা এত কঠিন ছিল যে সেই সময় এই ট্যাঙ্কের সামনে এই ব্যারিকেডগুলো টিকতে পারে। তারা চলে আসে এবং ট্যাঙ্কের গোলা বারুদ তারা বর্ষণ করতে শুরু করে এবং রাজারবাগ পুলিশ লাইনের উপরে সেখানে আগুন লাগিয়ে দেয়। এটা বলতে পারবে আমাদের পুলিশ লাইনের একজন, তার বাবা পুলিশ চাকরি করত। প্রথম তারা বিডিআরটাকে আক্রমণ করে, বিডিআরের সব অস্ত্র দিয়ে দেয়। তারপরে আসে রাজারবাগ পুলিশ লাইন, 10:30 11টার সময় ওরা আসে আর কি। তো বাই দিস টাইম আমাদের পুলিশ যত ডিউটি ছিল সবাই চলে আসে, ক্লোজ করে এসে আমাদেরকে বলে রাজারবাগের এই লাইটগুলি, স্ট্রিট লাইটগুলি জ্বলতেছিল, সব অন্ধকার করে দেয়। আমরা তখন ছোট ছিলাম, সব ইটা মানে সব লাইটগুলি নেমে দিচ্ছে। আর ফোর্স যা এখানে একজন আড়াই ছিল, মফিজ নাম, উনি ওই আপনার চাবি যেটার মধ্যে অস্ত্র থাকে আর্মসের, ওটা ওই চাবিটা বন্ধ করে পুকুরে চাবি ফেলাই দিচ্ছে। তখন আমাদের এসপি ছিল চৌধুরী সাহেব, উনি নিষেধ করছে খবরদার অস্ত্র যাতে না করে। ফোর্স এইসব কথা বাধা অমান্য করে সাপল দিয়ে পুরো ওটা ভেঙে তারপরে অস্ত্র বার করে যে যার মতো এই ছাদে ওই ছাদে ওখানে সেখানে যে যেরকম আছে পজিশন নিয়ে আসে। যখন আর্মিরা আসে কিন্তু ওই পুলিশ হাসপাতালের কাছ থেকে, ওই যে ফকিরাপুল থেকে,
আইসা যখন ওই দিক থেকে ফায়ার দেয়, ওদের ফায়ার তো অন্যরকম, আর পুলিশ এক একটা মারতেছে, এক একটা আওয়াজে টু টু করে আওয়াজ, ঢাটা 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 ঢাটা, পুরো এলাকা একদম কাঁপায় ফেলা। তারপরে হঠাৎ করে দেখা গেল ওই কি পুরো ব্যারেকটা, আমাদের এই ব্যারেকটা পুরো বহুত বড় ব্যারেক, এই ব্যারেকটা আগুন ধরা দিল। আগুন ধরা দিলে পুলিশরা যে যার মতন তখন টসর রাউন্ড মারে মারে সব দিন করে ফেলেছে। দিন 12টা বাজে, হ্যাঁ দিন 12টা হয়ে গেছে। ঠিক সেই সময় সবাই যে যার মতন ছুটতে লাগলো, লাগে এই বাসায় ওই বাসায় যার যার পোশাক ফালাই দিয়ে, ইচ্ছা মতন কোনো রকম কাপড় চাপড় জোড়াই দিয়ে, অস্ত্র টস্ত্র ফালাই দিয়ে একদম যে যেখানটা পারতেছে পলাইতেছিল। পরে অনেক ভোরে আমরা চলে আসলাম। পরে যখন কোয়ার্টারে আমরা ছিলাম, আমরা দেখলাম আগুন টাগুন লাগাই দিয়েছে, তখন আমরা এসে চামিলিবাগি শেল্টার নেই, যে যেরকম পারে, আমিনবাগ মসজিদও ভরে গেছিল, সব আল্লাহু আল্লাহ করতেছে। পরে আস্তে আস্তে আমরা খুঁজতে লাগলাম কোথায় আমাদের মা, কোথায় বাবা। আস্তে আস্তে রাজারবাগ যায় দেখি পুরো তো কার্ফু, একদম 10টা 11টার দিকে দেখতেছি কিচ্ছু নাই। তারপরে ছিলাম সেই দিন পুরো দিনই কার্ফু ছিল, কারফিউ ছিল, শুক্রবার ছিল 26 তারিখ, পরের দিন একটু ছাড় ছিল আর কি। পাকিস্তানি আর্মিদের 26 মার্চ তারিখ সকালে মর্নিং রিপোর্ট প্রদানের রেকর্ডকৃত রেডিও মেসেজ বিশ্লেষণে দেখা যায় যে the dead bodies cannot be counted at the moment, and we'll let you know about the dead bodies of policemen later. Over. আমাদের তো মনে হচ্ছিল যে বৃষ্টির মতো মানে কোন সময় আমাদের গায়ে লাগে, এবং এর জন্য আমরা সবাই, আমরা এবং পুলিশের লোকজন সহ আমরা সবাই খাটের নিচে যেখানে জায়গা পেয়েছি, কোনো সময় কোনো বিল্ডিং এর কোনায় অথবা খাটের নিচে যে আমরা থেকেছিলাম। আমার মনে আছে সেই সময় সে বৃদ্ধ, আমার বাবা বয়স্ক ছিলেন, আমাদের পাশের বাসায় আমাদের ভাড়াটিয়া ছিলেন প্রফেসর আলী আহমেদ সাহেব, বাংলা একাডেমির একসময় ডাইরেক্টর ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি আমাদের বাসায় আসলেন, তার ছেলে মেয়ে সহ আমাদের খাটের নিচে লুকিয়ে থাকলেন এবং তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করলেন। যাই হোক, সেই সময় আমরা যদি ওই সময় দেখেছি বাইরে দিনের বেলা যে আমাদের যে ওয়ালগুলো মানে ঝাঁঝরা হয়ে গেছিল, পুলিশের এই আর্মির গোলাগুলিতে আমাদের এই ওয়ালগুলো ঝাঁঝরা হয়ে গেছে। সেটা আমরা অনেকদিন রেখেছিলাম, কিন্তু পরে শেষ পর্যন্ত রাখতে পারিনি। সেই বাড়িগুলিও নাই, মোটামুটি সব বাড়ি এখন ভেঙে নতুন বাড়ি করা হয়েছে। তো সেই যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কিছু কিছু দৃশ্য সেই সময় বিদেশি সাংবাদিকরা রেখেছিল, পার্টিকুলারলি ওয়াইল্ডলাইফ সেটে কিছু কিছু কথা ধরা পড়েছিল। সেই খবর দিয়ে আমাদেরকে সাহায্য করেছে এবং আমরা সেইভাবে এই রেজিস্ট্যান্স আমাদের এখান থেকে দাঁড়িয়েছে। আজকে সেই দিনগুলোর কথা মনে হচ্ছে, আরো মনে হচ্ছে সেই সমস্ত লোক এই আমাদের শান্তিনগর চৌরাস্তায় কিছু লোককে ব্রাশ ফায়ার করে যখন আর্মিরা ঢোকে তখন আশেপাশের কিছু দোকানদার তারা মারা যায় আর কি। ওখানে যারা আশেপাশে যত বাসা ছিল সব জায়গায় ব্যারিকেড দেখে তাদের দিকে ফায়ার করে এবং তাদের অনেকে মারা যায়। তাদের কথা আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা আমাদের স্বাধীনতার প্রথম শহীদ। খুব বেশি দূরটা তোমরা দেখো, আসো আমি তোমাদের দেখাই। এই যে পুলিশ লাইন, এটা হচ্ছে এই পুলিশ লাইন। এই যে পুলিশ লাইনের কোয়ার্টার গুলো, এটা ছিল ব্যারাক। এখানে ছিল এই ব্যারাক গুলো, এটা নতুন করা হয়েছে, কিন্তু এখানে আগে ব্যারাক ছিল, যে ব্যারাক গুলো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তখন ওই ব্যারাক গুলো ছিল কাঠের ব্যানার, কাঠের আর ব্যানার আর কি। তো তখন এগুলো সমস্ত আগুন, মানে এখানে আগুন লাগলে বুঝতে পারো। এই ব্যারাকটার জন্য দেখা যায় না, হলে এই যে পুরো একদম চলে গেছে, এক ব্যারাক সারা রাত্রে ঝুলছে আগুন। আর হচ্ছে ওর পাশেই ছিল যেখানে ওই যে আর্মস রাখা হতো আর কি, এই বিল্ডিংটার পিছনে, এর পেছনে। এখানে সেখানে ম্যাগাজিনটা সেখানে ভেঙে পড়ে আর্মস গুলো বের করে নিয়ে আসে। আর আমাদের পুলিশের সমস্ত লোকজন কিন্তু এই বর্ডার দিয়ে চলে আসে। এই যে একটা বাড়ি পরে হচ্ছে পুলিশ লাইন, সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে সব পুলিশের সব পুলিশের কোয়ার্টার। এই কোয়ার্টার গুলো তখনও তৈরি ছিল। ওই পুলিশ, এখানে পুলিশ থাকতো, পুলিশের ফ্যামিলিরা থাকতো, আর সামনের ব্যারাকে থাকতো পুলিশের লোকজন। তারা সবাই ওই যখন গোলাগুলি হলো তখন তারা সবাই কিছুক্ষণ তারা যুদ্ধ চালিয়ে গেল। যে আর্মির লোকরা কিন্তু পাড়ার মধ্যে ঢোকেনি, ভয় পেয়েছে। তারা বুঝতো যে জনগণের কাছ থেকে বাঁচা যাবে না, তার জন্য তারা কোনোদিন এখানে ঢুকতে পারেনি। তারা শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলো তারা
দখল করার চেষ্টা করেছে। সেই হিসেবে তারা রাজারবাগ পুলিশ লাইনে তারা এসেছিল, তারা বিডিআরে গেছে, আর কিছু জায়গায় ম্যাসিভ অ্যাটাক করেছে, যেমন জগন্নাথ হলে ওখানে আমাদের যে যারা হিন্দু ভাইরা ছিলেন তাদের উপর আক্রমণ চালিয়েছে, ইকবাল হলে আগুন লাগিয়েছে, ইকবাল হলে কিছু মানুষ মেরেছে, এইভাবে বিভিন্ন জায়গায় তারা এই ধ্বংসযজ্ঞ চালায়। তো এটা পুলিশ লাইন খুব বেশি বড় না, কিন্তু এটা একটা শক্তিশালী কেন্দ্র ছিল যেখানে আর্মস অ্যামুনিশন ছিল এবং আমাদের স্বাধীনতার সপক্ষে পুলিশ ছিল। মুক্তিযুদ্ধকে জানো ৯৯তম পর্বের কুইজ। বড়িবাড়ি যুদ্ধ হয় কত তারিখে? এ ১৪ জুলাই, বি ১৫ আগস্ট, সি ১৬ সেপ্টেম্বর, ডি ২৭ অক্টোবর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৯৮তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, কুঠিবাড়ি ইপিআর প্রধান মেজর তারিকের বাড়িতে প্রতিরোধ যোদ্ধারা কত তারিখে আক্রমণ করে? সঠিক উত্তর ২৭ মার্চ। এই পর্বের বিজয়ীরা শ্রাবণী, ফারজানা ও আমেনা। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমরা আজকে যে এলাকায় বসে গল্প করছি মুক্তিযুদ্ধের, সেই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা আমাদের জন্য, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি। এই এলাকাটার নাম হচ্ছে ভাটির চর এবং এটা ছিল তখনকার রায়পুরা থানার মধ্যে। এখন এটা বেলাবো থানার মধ্যে চলে গেছে, একটু রিঅর্গানাইজ করা হয়েছে, কিন্তু তখন রায়পুরা। এবং রায়পুরা হচ্ছে আমাদের দেশে তখন একটা প্রগতিশীল আন্দোলনের একটা বিরাট ঘাঁটি। এখানে আমি ছাত্র অবস্থায়, স্কুলের ছাত্র থাকা অবস্থায় আমি এখানে এসেছি। শুধুমাত্র আমরাই না, আমাদের যারা মুক্তিযুদ্ধের যারা নেতৃবৃন্দ ছিলেন, আমাদের সংগঠনের ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আর্মি পার্টি, যে গ্রুপে আমরা প্রশিক্ষিত হয়েছিলাম, তাদের অনেকেই এই বাসা হয়ে এবং এই এলাকা হয়ে তারা আগরতলা যান। শুধুমাত্র তাই না, আমরা যখন মুক্তিযুদ্ধ ট্রেনিং নেওয়ার পরে আমরা যখন দেশে ফিরে আসি, তখন আমরা এই শামসুল হক বাসা এবং তার নেতৃত্বেই আমরা এখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসায়, বাবর আলী ভাইয়ের বাসায়, এখানে আরও ২-৩টা বাসা, এখানে আমরা আমাদের একটা অস্থায়ী ঘাঁটি গড়ে তুলি। আব্দুল হায়ের ভাইয়ের বাসায়, উনি কৃষক নেতারা, শামসুল হক ভাই একজন প্রখ্যাত কৃষক নেতা ছিলেন, তার স্ত্রী ভাবি আমাদের সামনে উপস্থিত। তিনিও পদ্মার অন্তরালে আমাদের এই মুক্তিযুদ্ধকে নানাভাবে সহযোগিতা করেছেন। সেই সময় যে অস্ত্র রাখা হয়েছিল, সেই সময়কার কিছু কথা আপনার মনে আছে কিনা? অস্ত্র পরিষ্কার করে, মানে সাদা ইয়া দিয়া পরিষ্কার করে, তখন তো মানে আমার ছোট ভাই লেনিন নাম ছিল, তার বয়স ছিল 3 বছর, তারে ধাক্কা মেরে ফেলে দিয়ে একটা আইল্লা, মানে আমাদের মানে আগুন সংরক্ষণের একটা পাত্র আছে, পাত্রের মধ্যে থালি দিয়ে এটা আগুন রাখে আর কি, এইটার মধ্যে পড়ে গিয়ে তার পুরোটা হাত পুড়ে যায়। এবং এটা খুব সাথে সাথে আমি গিয়ে তাড়াতাড়ি এখানে ছালি দেখে মর দিছি, মর দেওয়ার সাথে সাথে পুরোটা চামড়া চলে গেছে। এরপরে ডাক্তার খলিল সাহেব এসে মানে এটার মধ্যে বার্নার কি ইন্ডিয়ান ওষুধ লাগায় এটা পরিষ্কার করছে। এবং তখন তো মানে মানে কি বলবো, আমার মা অন্তঃসত্ত্বা, মানে এটাও কিন্তু একটা বড় বিষয়। এই অন্তঃসত্ত্বা অবস্থায় আমার ছোট বোন বীরকন্যা প্রীতিলতা, আমার বোনের নাম, সে তখন তাকে নিয়েই আমার রান্না বান্না করেছে। এরপরে তার সেপ্টেম্বরে তার জন্ম হয়। এই অবস্থার মধ্যে পুরাটা রান্না বান্নার কাজটা আমরা ৭১ সনের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারত গেলাম, ওখান থেকে ট্রেনিং করে আইসা আমরা এই পাক বাহিনীর যে ইয়েগুলি আছে, এই কমিউনিকেশনগুলি, এগুলি বিচ্ছিন্ন করার প্রথম একটা চিন্তা ভাবনা করছি, যার ফলে রেল লাইন ব্রিজ অপারেশন করে ভেঙে দিছি, গ্যাস লাইন নষ্ট করে দিছি। তারপরে আমাদের এলাকায় এটা যে রেজাকারগুলি ছিল, সেই রেজাকারগুলিকে আগে ধরছি আমরা, এই এলাকাটি আমরা মুক্ত রাখছি। এবং ওই পশ্চিম ওই এলাকাটা কিশোরগঞ্জের কিছু অংশ, ওই এলাকাটাও আমরা একেবারে মুক্ত রাখছি। তারপরেও তারা নদী পথে যখন দেখছে যে রাস্তা নাই, রাস্তা আসতে পারছে না, তখন নদী পথে অনেক সময় এসা, যেমন নারায়ণপুর বাজারে আক্রমণ করছে, কইরা বাজারটা খুব এখান থেকে মুক্তিযোদ্ধাদেরকে পরিচালনা করতো, মুক্তিযোদ্ধাদের ফান্ড তৈরি করতো, এখান থেকে এই
পাটের বাজার ছিল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে আছে কিছু চাঁদা কালেকশন করে মুক্তিযোদ্ধাদেরকে পরিচালনা করা হতো। জয়দেবপুর কালনি মাদ্রাসায় আমাদের ক্যাম্পটা ছিল আর কি, মুক্তিযুদ্ধের ক্যাম্প। এটার কাছাকাছি ছিল আর কি তখনকার ইস্ট পাকিস্তান মেশিন টুল ফ্যাক্টরি, মানে অস্ত্র যেখানে তৈরি হইতো আর কি, এর কাছেই ওই আমাদের ক্যাম্পটা ছিল আর কি। আমরা এই দিক থেকে মূলত চলে গেছি, মোটামুটি এই এলাকাটা আমরা মুক্ত করেই আমরা কিন্তু অ্যাডভান্স করছি ওদিকে। আর ওই এলাকায় গেলাম একটা কারণ ছিল, এটা হইলো যে ডাক্তার খলিল হইল টঙ্গী শ্রমিক রাজনীতি করতেন এবং ডাক্তারি করতেন। উনি আরো কয়েকজন নিয়ে এর মধ্যে সিরাজ মাস্টার আছেন, নুর ভাই আছেন, এরপরে উসমান ভাই আছেন, এরপরে আছিল ইঞ্জিনিয়ার আবুল কাসেম, এদেরকে নিয়ে, সবগুলি তো এখন মনে না, এই 43 বছর আগের ঘটনা, এদেরকে নিয়ে যাইয়া মানে রেখিটা করে আইছে আর কি। খুব সম্ভবত 15ই ডিসেম্বর রাত্রে আমরা ওইখানে আক্রমণ করি। ওইখানে আক্রমণ করার পরে হতাহত কতজন হয় এটা ঠিক বলতে পারবো না, কারণ আমরা মৃত কাউকে পাই নাই, কিন্তু জীবিত আমরা 5 জনকে ধরে আনছি আর কি। ধরে আনার পরে পরের দিন এদেরকে নিয়েই আমরা এদেরকে মারি নাই, হত্যা করি নাই। কারণটা ছিল তারা ছিল একদম একে পোলাপান মানুষ আর কি। আমরা ইন্ডিয়ান সৈন্যদের হাতে দিয়া আমরা ঢাকার দিকে অ্যাডভান্স করলাম। এরপরে আমরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা মানে মূল ন্যাপ কনিষ্ঠ ছাত্রীদের গেরিলা বাহিনী মূল ক্যাম্প এটা ছিল আর কি। তো ওইখান থেকে আমরা যেমন কামরুল বললো এরা এক ক্যাম্পে গেছে, আমিও আমরা 8 জন গেছিলাম হাজারিবাগ টেনারি এলাকায়। টেনারিতে সমানে ফ্রেশ চাপ মানে চামড়া আর কি, বাক্সবন্দি এরকম চামড়া সমানে লুটফাট হইতেছে। তারপরে ওই এলাকার মানুষ এসে আমাদেরকে নিচ্ছে। আমরা ওইখানে যাওয়ার পরে আমরা মানে লুটফাট বন্ধ হয়ে গেছে আর কি। এরপরে 2-3 দিন পরে ওই যে মাইকিং হইতেছে, বলতেছে অস্ত্র আছে, অস্ত্র জমা দেওয়ার জন্য। তা আমরা কোথায়, ও লালবাগ হইলো, এদের ক্যাম্প হইলো লালবাগ। এদের কাছে আমরা অস্ত্র জমা দিব কেন? আমরা অস্ত্র জমা দেই নাই। একদিন রাত্রে বোধ 2টার দিকে এরা যায় আমাদের ক্যাম্পে হাজির। পরে গিয়া মানে স্ট্যান্ড গান দইরা, LMG দইরা, এগুলি দইরা পরে আমাদেরকে ডাক দিয়েছে আর কি। পরে আমাদের সব অস্ত্র নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পরের দিন আমরা চলে আসলাম আবার ক্যাম্পে। হাজারিবাগ থাকাকালীন একটা লোক, আমি ঠিক মনে করতে পারতেছি না, হয়তো বা চৌধুরী মায়া হইতে পারে, তো উনি আবার গেছিলেন আর কি, বলে আসছিলেন আপনাদের যদি এই এলাকা নাকি মানে লুটতরাজ হইতেছে, আপনারা যেহেতু আছেন এগুলি খেয়াল রাখেন, যদি প্রয়োজন মনে করেন আমার স্বর্ণাবন্ন হয়ে। আমরা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি, কোন সময় যে উনি টয়টা দিয়ে আইতেছে। পরে হাত উড়াইছি, পরে খারাপ দাঁড় করাইছে গাড়ি, তার করেছে। পরে বললাম যে কোন জায়গায় নিছে, যে লালবাগ। ও চিনেন? আমি কিনা লালবাগ চিনি না, তবে ক্যাম্প বলছে লালবাগ, উঠেন গাড়ি। পরে গাড়িতে উঠা যায়, ওইখান থেকে লালবাগ থেকে জিজ্ঞাসা করছে হাজারিবাগ থেকে কারা অস্ত্র আনছে। এটা তো বলতে পারে, কেউ স্বীকার করে না। পরে আমাদেরকে বলছে যে এগুলি কি আপনার অস্ত্র আপনারা চিনেন? হ্যাঁ চিনি। পরে আমাদের অস্ত্র যেগুলি এগুলি আমরা পরে নিয়ে আসি। অস্ত্রগুলি পরে 30শে জানুয়ারি বঙ্গবন্ধুর কাছে স্টেডিয়ামে, বঙ্গবন্ধুর কাছে আমরা অস্ত্র দিয়া জমা দিয়ে আমরা বাড়িতে চলে আসি। এখন এসেছি বড়িবাড়ি গ্রাম। এই অঞ্চলের নরসিংদীর মধ্যে একটা বড় ক্যাজুয়ালিটি আমাদের হয়েছিল মুক্তিযোদ্ধাদের, সেটা ছিল এই বড়িবাড়ি। এটা একই বেলাবর অঞ্চলে অবস্থিত। আমরা আজও সেই শহীদদের কথা আমরা খুব মনে করি। আমাদের এখানে উপস্থিত আছে, আমরা অনেকেই ভারতে প্রশিক্ষণ নিয়েছিলাম, আবার স্থানীয়ভাবে আমরা কিছু প্রশিক্ষণ দিয়েছিলাম। তোফাজ্জল হোসেন শান্তি আমাদের স্থানীয় মুক্তিযোদ্ধা, যাকে এখানে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার কাছ থেকেই সেই সময়ের কিছু কাহিনী, সেই সময়ের কিছু ঘটনা উনি তোমাদের সামনে বলবেন। এইটা কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র। এই নদীটা কিন্তু অনেক গভীর ছিল। এই নদী দিয়ে কিন্তু বৈরব, আশুগঞ্জ, নরসিংদী এইখান দিয়ে সবসময় লঞ্চ, বড় বড় নৌকা পর্যন্ত আসা যাওয়া করত। 14 জুলাই আমাদের এই বড়িবাড়ি যুদ্ধ সংগঠিত হয়েছিল।
ভোর সকাল 10টা থেকে 11টার। তো এই লঞ্চগুলো এসেছিল টুক থেকে, আমাদের ওইখানে আড়িয়ালখা একটা নদী আছে, ওই নদী দিয়ে 3টা লঞ্চ নিয়ে পাক বাহিনী তারা 13ই জুলাই আপনার এখানে একটা কুলিয়ারছড় উপজেলায় অন্তর্গত দুমরাখান্দা একটা বাজার আছে, ওই বাজারে সন্ধ্যায় এই পাক বাহিনী লঞ্চগুলো এখানে এসে রাত্রি যাপন করে। এই কথাগুলো যখন আমাদের মুক্তি বাহিনী যারা ছিলেন তারা যখন শুনলেন যে তারা 14 তারিখে বেলাবো আক্রমণ করবেন, এরকম সময় আমাদের বাড়িতে যে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল, আমি মুক্তিযোদ্ধার সহযোগী ছিলাম, ওনাদেরকে বরণ পোষণ করেছি, খেয়েছি। তখন ওনারা এসে সন্ধ্যার থেকে এখানে ব্যাংকার ওই নদীটা পার দিয়ে, নদীর পাড়ে জুব জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে তারা ব্যাংকার তৈরি করলেন। 14ই জুলাই 10টা 11টার দিকে যখন লঞ্চগুলি আসতেছিলেন, তখনই চরম সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধা 5 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন এবং আমাদের এখানে 48 জন জনতা ওই দিন পাক বাহিনী তারা নির্মমভাবে হত্যা করেছিলেন। ঘটনাটা হয়েছিল এরকম ভাবে, একটা পরিকল্পিত তাদের মধ্যে ছিল। পাক বাহিনী তারা লঞ্চ দিয়ে কিছু লঞ্চের মধ্যে ছিল, আর ওইখান থেকে ডুমরাখান্ডাতে যখন অবস্থান করেছিল তারা নৌকা দিয়ে 3-4টা নৌকা দিয়ে ওই দিকে থেকে ওই ঠিক আমরা যেখানে বসাছিলাম ওই দিক দিয়ে ওই দিকে চলে গেছে। তখন আমাদের মুক্তি বাহিনী তারা মনে করলো এটা হয়তো আমাদের বাঙালি, আমাদের জনতা হয়তো বরযাত্রী হিসেবে কোনো পথযাত্রী, তাদেরকে আমরা অ্যাটাক করবো না। কাজে এই নৌকাগুলিকে মুক্তি বাহিনী তারা মানবতার দৃষ্টিতে আক্রমণ করেন নাই। যখন ওই মুক্তি বাহিনী শুধু লঞ্চকে অ্যাটাক করলেন, এই সুযোগে এই নৌকাতে যারা ছিলেন তারা এখান থেকে 1.5-2 কিলোমিটার পশ্চিমে গিয়ে ওই পারে গিয়ে উঠলেন। তখন হয়ে গেল পাক বাহিনী তারা ওই দিক দিয়ে আক্রমণ করলো, ওই দিক দিয়ে আক্রমণ করলো। ফলে আমাদের মুক্তি বাহিনী যারা ছিলেন তাদেরকে 2 দিক থেকে আক্রমণ করে ফেললো। মুক্তিযোদ্ধারা অবশ্যই সেদিন পরাভূত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। আর সেই সুযোগে যেটা নিয়ে গ্রামের ভিতরে উঠে গিয়েছিল পাক বাহিনী তারা দেদারশ্রী গ্রামের নিরীহ জনতা, শিশু, আবার বৃদ্ধ বন্ধুদের সবাইকে যে যেখানে পেয়েছে সবাইকে হত্যা করেছে। সেই হত্যার ফলে গ্রামের থেকে অনেক মানুষ চলে গেছে এবং অনেক মানুষকে ধরে এনে ওইখানে ওই নদীর পাড়ে একটা বিরাট একটা আম গাছ ছিল, আম গাছের নিচে